মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও বৃক্ষ ফাঁদ। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ ও রূপচাঁদ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বৃক্ষ ফাঁদ। ইদানিংকালে গরমের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বেঁচে থাকা রীতিমতো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে। সূর্যের বিপুল তাপে প্রকৃতি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। পুকুর, নদী, নালা, খাল, বিল সমস্ত জলাশয় আর জল শূন্য। ঘড়ির কাঁটা 10টার ঘর পৌঁছাতে না পৌঁছাতেই এক ভয়ানক রকমের গরম বাতাস অর্থাৎ লু প্রবাহিত হচ্ছে। গুমোট গরমের পরিমাণ এতটাই বেশি যে দিবানিশি সঠিকভাবে ঘুমও হচ্ছে না। আর ঘুম না হওয়ার কারণে শরীর অসুস্থ হয়ে পড়ছে। চাতক পাখিরা ক্রমাগত উঁচু গাছের মগডালে বসে জলের জন্য ঈশ্বরের কাছে একাধিকবার আকুতি জানিয়ে বিফল হয়েছে সম্পূর্ণভাবে। আজ রবিবার, ছুটির দিন। এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য আমি আর কিশোরী এসে বসেছি একটা মস্ত বড় বটগাছের তলায়। বটগাছ সত্যি বড় আরামদায়ক, ছায়া প্রদানকারী। তার শীতল ছায়া ভীষণ স্বস্তি। ফুরফুরে ঠান্ডা বাতাসে আমাদের মন ভরে উঠল। কিশোরী কপালের ঘাম মুছে বলল, হ্যাঁ সত্যি ভাই, যা গরম পড়েছে তার বলার কথা নয়। এই এত গরমে মানুষ সহ সমস্ত পশু পাখি প্রাণীকুলের কি ভীষণ কষ্ট হচ্ছে বলো দেখি। গরমের জেরে সকলে যেন হাঁসফাঁস করছে। এটা তুমি একেবারে ঠিক কথা বলেছ ভাই কিশোরী। সত্যি শেষ কবে যে বৃষ্টি হয়েছে সে কথা আমারও ঠিক মনে নেই। একটু ঝড় জলের ভীষণ প্রয়োজন রয়েছে, তা না হলে যে এই তীব্র দাবদাহ সহ্য করা যাচ্ছে না ভাই। কিন্তু আকাশের যা অবস্থা দেখছি তাতে এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখছো না কেমন কেমন কাঠ ফাটা রোদ্দুর উঠেছে। আকাশের কোথাও কোনোখানে বিন্দুমাত্র মেঘের চিহ্ন নেই। হ্যাঁ, সেটাই তো বড় চিন্তার বিষয়। এরকমভাবে চলতে থাকলে কি যে হবে তা স্বয়ং ঈশ্বরই জানেন। আচ্ছা ভাই, আমাদের ঠাকুর মশাই এক্ষেত্রে কোনো সহায়তা করতে পারেন না? না মানে আমি বলতে চাইছি, তিনি নিজেই তো বলেন যে তার নাকি অনেক ক্ষমতা। কতবার তিনি আসন্ন বৃষ্টি থামিয়ে দিয়েছেন,
তাহলে এবার যখন বৃষ্টির বড় প্রয়োজন, তখন কি তিনি একটু বৃষ্টি নামিয়ে স্বস্তি প্রদান করতে পারেন না? কথাখানা তুমি নেহাত কিছু মন্দ বলনি হে কিশোরী। তাহলে আর অযথা এখানে বসে থেকে সময় নষ্ট করে কি লাভ? চলো ভাই, আমরা দুই বন্ধু মিলে এবার বরং একটিবার ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। তাকে গিয়ে একটু অনুরোধ জানাই, তিনি যদি প্রাকৃতিক সমস্যার হাত থেকে সাধারণ মানুষদের কিছুটা হলেও সহায়তা করতে পারেন, তাহলে সত্যিই বড় উপকার হয়। হ্যাঁ বেশ, তবে তাই চলো। আমি আর কিশোরী এবার ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু মিলে হাঁটতে আরম্ভ করলাম মঠ লেনের উদ্দেশ্যে। পথঘাট একেবারে পুরোপুরি শুনশান। না, প্রবল বৃষ্টিপাতের কারণে নয়, বরং মারাত্মক রৌদ্রের কারণে। আমরা প্রত্যেকবার ছাতা মাথায় দিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ি যাই এই বৃষ্টির হাত থেকে বাঁচতে। আর আজ আজ সম্পূর্ণ তার বিপরীত ঘটনা ঘটছে। মারাত্মক রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে আমি আর কিশোরী এগিয়ে চলেছি পাঁচ মাথার মোড়ের দিকে। পাঁচ মাথার মোড়ে এসে দাঁড়াতেই কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়াও ভাই, ঠাকুর মশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো সিগারেট কিনে নিয়ে আসি। বেশ কয়েকদিন ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া হয়নি, আজ যখন যাচ্ছি তখন এক প্যাকেট সিগারেট না নিয়ে গেলে বিষয়টা কেমন যেন খারাপ দেখায়। কিশোরীর কথায় আমি সৌজন্যমূলক মৃদু হাসি হাসলাম। সে এবার এগিয়ে গেল পাঁচ মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো চায়ের দোকানটার দিকে। সেখানে 20 পয়সা দিয়ে এক প্যাকেট পাসিং শো সিগারেট কিনে পুনরায় আবার আমার কাছে এসে উপস্থিত হলো। তারপর আমি আর কিশোরী আমরা দুজন মিলে ছাতা মাথায় দিয়ে হাঁটতে আরম্ভ করলাম মঠ লেনের উদ্দেশ্যে। মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সামনে এসে আমরা থমকে দাঁড়ালাম। কিশোরী বেশ কয়েকবার জোরালোভাবে খটখট শব্দ করতেই ঘরের দরজা প্রতিবারের ন্যায় এবারেও খুলে দিল ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। আমাদের দেখে সে ভীষণ উদ্বিগ্ন গলায় বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন শীঘ্রই। উফ, বাইরে যা চড়া রোদ উঠেছে, তাতে এতখানি পথ আসতে আপনাদের নিশ্চয়ই খুবই কষ্ট হয়েছে। চারির কথা শুনে আমি এবং কিশোরী আমরা দুজনে এবার ঘরের ভেতর ঢুকে এলাম। সদর পেরিয়ে ঠাকুরমশাইয়ের গৃহের অভ্যন্তরে ঢুকে আসতেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল। কিন্তু আমি কিংবা কিশোরী আমরা দুজনে এরপর যা দেখলাম তাতে আমাদের বিস্ময়ের অন্ত রইল না। দেখলাম মাঝ উঠোনে ওই ছাতিম গাছটার নিচে বসে যজ্ঞ করছেন ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিক। তিনি যেন আমাদের দেখতে না পেলে গভীরভাবে এক মনে যজ্ঞ করে চলেছেন কেবল। আমি কিংবা কিশোরী তার মুখ থেকে নানান যাগযজ্ঞ পূজা অর্চনার কথা এতকাল ধরে শুনে এলেও কখনো সেই সব নিজের চোখে দেখার ভাগ্য হয়নি। তাই আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। বর্তমানে ঠাকুরমশাইয়ের রক্তাম্বর পরিহিত অবস্থায় রয়েছেন। তার সৌম্যকান্তি দেহ পুরোপুরি ঘরমাক্ত। চওড়া প্রশস্ত ললাটে রয়েছে রক্ত চন্দন আর লাল সিঁদুরের তিলক। তার চোখের দৃষ্টি অতীব কঠিন। বিশুদ্ধ সংস্কৃত ভাষায় তিনি মন্ত্র পাঠ করছেন আর মাঝে মধ্যেই আহুতি দিচ্ছেন যজ্ঞের আগুনে। ঘিয়ের আহুতি দানের সাথে সাথেই যজ্ঞের আগুনের অগ্নিশিখা দাউ দাউ করে বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েক গুণ। যজ্ঞের আগুন থেকে বহির্ভূত অফুরন্ত ধোঁয়া মিশে যাচ্ছে অনন্ত বিস্তৃত আকাশের মধ্যে। আমরা বাকরুদ্ধ হয়ে এই সমস্ত কিছু দেখছিলাম। হঠাৎ আমাদের সম্বিত ফিরল ছোট্ট চারির কণ্ঠে, এ নিন কাকাবাবু, আপনারা এই ঠান্ডা আমপোড়া শরবত খান, দেখবেন খুব ভালো লাগবে। এখানে অযথা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা দাওয়ায় গিয়ে তক্তপোষের উপর বসুন। বাবামশাই সেই সকাল থেকে যজ্ঞে বসেছেন, তার যজ্ঞ সমাপ্ত হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন। তার আগে আপনাদের মধ্যে সামান্য কোনো কথোপকথনও হবে না, তাই এখানে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই। হ্যাঁ চারিমা, তুমি একেবারে সঠিক কথা বলেছ। সত্যি আমরাও চাই না যে ঠাকুরমশাইয়ের যজ্ঞে কোনো রকম বাধা বা বিঘ্ন ঘটুক। আমাদের কারণে সেটা হোক, আমরা সেটা চাই না। কিন্তু চারি, ঠাকুরমশাই আজ হঠাৎ করে এই যজ্ঞের আয়োজন, বুঝতে পারছি না কী কারণে।
তুমি কিছু জানো? এরকম গরমের মধ্যে তোমার বাবা মশার তো বড় কষ্ট হচ্ছে, দেখো কিরকম ঘামছেন। আজ্ঞে না কাকাবাবু, আমি এই বিষয়ে কোনো কিছুই তেমন জানি না। আসলে আমি বাবা মশাইকে এ সম্বন্ধে কোনো প্রশ্নই করিনি। আচ্ছা, বুঝলাম। বেশ, তুমি দাও, আমপোড়া শরবতটা দাও, আমরা বরং সেটা খেয়ে একটু তৃপ্তি করি। কি বলো কিশোরী? এ কথা বলে আমি কিশোরীর দিকে চাইলাম। দেখলাম কিশোরী অবাকভাবে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আছেন। চারি এতদূর বলে এবার পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে, তার হাতের বাকি সমস্ত কাজ করতে। আমি এবং কিশোরী শরবতের গ্লাস হাতে নিয়ে উঠে এলাম দাওয়ার ওপর। তক্তপোষে বসে হাত পাখা নাড়তে নাড়তে ঠান্ডা শরবতের তৃপ্তি, আহা, আমাদের অন্তরাত্মা যেন জুড়িয়ে গেল। আহা, কি ভালো আমপোড়া শরবত বানিয়েছে বাচ্চা মেয়েটা। হ্যাঁ, সত্যি ঠাকুরমশাই ঠিকই বলেন যে চারি যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। শরবত খেয়ে আমরা শূন্য গ্লাস দুখানা নামিয়ে রাখলাম মাটিতে। তারপর আবার ওই রকম বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইলাম ঠাকুরমশাই যজ্ঞ ক্রিয়ার পানে। একের পর এক নানা প্রক্রিয়া দেখতে লাগলাম মন্ত্রমুগ্ধের মতো। এভাবেই সেদিন যে আসলে কতটা সময় কেটে গিয়েছিল তা আমরা সঠিকভাবে বলতে পারবো না। একসময় ঠাকুরমশাইয়ের যজ্ঞ সমাপ্ত হওয়ার পর তিনি শঙ্খে ফুঁ দিলেন। সেই সুমধুর শঙ্খধ্বনি ছড়িয়ে পড়ল দিকে দিকে। তিনি যজ্ঞবেদী ছেড়ে উঠে দাঁড়িয়ে মুখ তুললেন ঈশ্বরের উদ্দেশ্যে এবং প্রণাম জানালেন। তারপর সোজা গৃহের ভেতর প্রবেশ করলেন। বেশ অনেকটা সময় পর পূজার্চনার পোশাক পরিত্যাগ করে তিনি আমাদের সম্মুখে এবার উপস্থিত হলেন। আমাদের মুখোমুখি বসে তিনি বললেন, কি হে, এতক্ষণ নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের জাগরণ ঘটেছে। নিশ্চয়ই ভাবছ যে হঠাৎ করে আজ ঠাকুর মশাইয়ের কি হলো যে তিনি এরকম যজ্ঞ ক্রিয়ার মধ্যে মগ্ন হলেন। কি হে, বলো দেখিনি। কিশোরী বলে উঠল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে সঠিক অনুমান করেছেন। আমরা সত্যিই বুঝতে পারছি না যে আপনি আজ যজ্ঞ করলেন কেন, কিসের যজ্ঞ করলেন। আর এর আগে তো আপনাকে কোনোদিনও এইভাবে আমরা যজ্ঞ করতে দেখিনি, তাই জন্য এই কথা বললাম। আরে আর বলো না, যা গরমের মাত্রা বাড়ছে দিনে দিনে, তাতে প্রাণ বাঁচানো দুর্দয় হয়ে উঠেছে। কত নিরীহ প্রাণীর কত কষ্ট হচ্ছে বলো দেখিনি। কত দরিদ্র মানুষ এই গরমের মধ্যেও কেবলমাত্র নিজেদের সংসার চালানোর তাগিদে শরীরের কথা বিন্দু মাত্র না ভেবে এই চড়া রোদের মধ্যেও কাজ করে চলেছে প্রতিনিয়ত। আর সকালবেলাতেই মনটা কেমন যেন করে উঠল। তাই তো এই যজ্ঞের আয়োজন করে তৎক্ষণাৎ যজ্ঞে বসলাম। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই কিশোরী মাত্রাতিরিক্ত উত্তেজনার সাথে বলে উঠল, কেন ঠাকুরমশাই, এই যজ্ঞ করার ফলে কি হবে? ঠাকুরমশাই কেমন যেন একটা অদ্ভুত ঘোলা দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। আমরা দেখলাম তার দুই চোখের মণি কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি গম্ভীর গলায় উত্তর দিলেন, বৃষ্টি, বৃষ্টি হবে কিশোরী, মেঘ ভাঙা বৃষ্টি হবে। এই গরমের হাত থেকে স্বস্তি পাবে প্রতিটা প্রাণ। বৃষ্টির জলে আবার ভরে উঠবে সমস্ত নদী, নালা, খাল, বিল, পুকুর, ঘাট, সব কিছু যা আছে। ঠাকুরমশাইয়ের কথাটা শুনে আমি এবং কিশোরী কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রথমে ভাবলাম যে এমন কড়া রোদ্দুরে, এমন প্রকৃতি, এমন আবহাওয়ার মধ্যে বৃষ্টি নামবে, এটা বিশ্বাস করা বড়ই কঠিন হয়ে দাঁড়ালো। প্রথমটায় কিশোরী ফিক করে হাসতে গিয়েও কোনো রকমে নিজেকে সামলে নিল। আমি বুঝতে পারলাম ঠাকুরমশাইয়ের বলা কথাটা সে একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি। বাইরের আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম সত্যি এ কথা একেবারেই অবিশ্বাস্য। বাইরে রোদের যা তাপমাত্রা, কিংবা সূর্যদেব যে পরিমাণে তেজ রশ্মি বিলিয়ে দিচ্ছেন, তাতে আজ তো বহু দূরের কথা
এক সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা সৃষ্টি হবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর এদিকে ঠাকুর মশাই বলছেন কিনা আর মাত্র কিছুটা সময়ের মধ্যেই বৃষ্টি আরম্ভ হবে, তাও আবার মেঘ ভাঙা মুষলধারে বৃষ্টি। এই কথা মেনে নেওয়া একটু হলেও কঠিন। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ, সেই সমস্ত কথা নিয়ে এখন তোমাদের এত দ্বন্দ্বে পড়তে হবে না, কারণ যা ঘটার তা ঘটবে। হ্যাঁ, সেটা তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে। আজকে দুপুরে তোমরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করো, কেমন? কারণ তখন তোমরা বাড়ি ফিরতে পারবে না কিছুতেই। আমি চারিকে তোমাদের জন্য রান্না করতে বলেছি। এই বিষয় নিয়ে আমি কিংবা কিশোরী আর কেউই কোনো কথা বললাম না। কিশোরী আসার পথে ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই আজ আর আমাদের কাছ থেকে সিগারেট নিতে বিন্দুমাত্র কোনোরূপ আপত্তি করলেন না। বেশ খানিকটা হাসি মুখে তিনি সিগারেটখানা নিয়ে খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিলেন তৃপ্তি সহকারে। ঠাকুরমশাই, আজ যখন আমরা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি তখন না হয় একখানি বেশ জমজমাট গল্প বলে শোনান না, এতে আমাদের এখানে আসা সার্থক হবে আর আপনার সঠিকভাবে সময়ও কেটে যাবে। কারণ আপনি তো নিজেই বলেন যে আমরা নাকি শ্রোতা হিসেবে বেশ ভালো। আমাদের মতো একনিষ্ঠ শ্রোতা আপনি আর কোথাও পাবেন না। আমার কথা আমাকে ঘুরিয়ে বলছো হে বিভূতি? বাহ বাহ, হ্যাঁ, এই কথা আমি স্বীকার করি বই কি। সত্যি তো, তোমরা আমার গল্প কতটা বিশ্বাস করো, কতটা সত্য বলে মনে করো, সেই বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ থাকলেও শ্রোতা হিসাবে তোমাদের প্রতি বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। দেখো, গল্পের সত্যতা তো আর তোমাদের উপর নির্ভরশীল নয়। এই জগৎ সংসারের সকল সত্য মিথ্যা কখনোই তোমাদের দ্বারা নির্ধারিত হতে পারে না, কিন্তু মনের মতো ভালো শ্রোতা পেলে গল্প বলে একটা পরম সুখ খুঁজে পাওয়া যায়। এতটা দূর অবধি বলে ঠাকুরমশাই সিগারেটের ফিল্টারে মুখ ঠেকিয়ে লম্বা টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়লেন। কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন বাইরের পরিবেশের দিকে। আমরা তার এই রূপ, চোখের চাউনি বিলক্ষণ চিনি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনার কথা। বেশি সময় আমাদের সেইভাবে অপেক্ষা করতে হলো না। মাত্র স্বল্প কিছুটা সময় পরে ঠাকুরমশাই সিগারেটের অগ্রভাগে জমতে থাকা স্বল্প ছাই আধভাঙা নারকেলের মালায় ঝেড়ে ফেলে বললেন, এই ঘটনা আজ থেকে বহু বহু বছর আগের আমার একেবারে অতীত জীবনে ঘটেছিল। সেইবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছিলাম চাঁদপুর নামের এক গ্রামে। এই চাঁদপুর গ্রাম ছিল বেশ ভালো। দীর্ঘদিন একটা বিরামহীনভাবে হাঁটাহাঁটি করার কারণে মনস্থির করলাম এই চাঁদপুরে কয়েকটা দিন থাকবো বলে। চাঁদপুরের একেবারে প্রবেশ পথে হাঁটার সময় একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম। বেশ খানিকটা তৃষ্ণার্ত বোধ করছিলাম। আমার গলাটা কেমন যেন শুকিয়ে গিয়েছিল, তাই সিদ্ধান্ত নিলাম কিছুটা জল খাওয়ার। সেই মতোই সেই ভেবে ওই চায়ের দোকানের দিকে এগিয়ে গিয়ে ঘটির মধ্যে রাখা জলে বেশ ভালোভাবে হাত মুখ ধুয়ে চোখে মুখে একটু ঠান্ডা জলে ছিটে দিয়ে ঢকঢক করে অনেকটা জল খেলাম। জল খাওয়ার পর চায়ের দোকানদারের উদ্দেশ্যে বললাম, ভাই, একটা চা হবে? চায়ের দোকানদারের মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। দেখলাম আমার বলা কথাগুলো দোকানদারের যেন কানে গিয়ে পৌঁছায়নি। এমনকি আমি যে দোকানের সামনে এসে দাঁড়িয়েছি সেটাও খেয়াল করেনি। সর্বক্ষণ অন্যমনস্ক হয়ে কিছু যেন একটা ভেবে চলেছে। দোকানদার গভীরভাবে চিন্তায় মগ্ন।
দুশ্চিন্তার মেঘে তার মুখ কালো করে রয়েছে। কপালে পড়েছে চওড়া কয়েকটা ভাঁজ, মুখখানা কেমন যেন থমথমে। কাল বৈশাখী ঝড় ওঠার পূর্বের পরিবেশ যেমন নীরবতায় ভরে ওঠে, তার মুখের মধ্যেও জমে উঠেছে ঠিক সেই রকমই এক ভয়ানক নীরবতা। আমি আবারও বলে উঠলাম, কি হলো ভাই, এক পেয়ালা চা হবে? আমার কথা শুনে যেন থতমত খেয়ে ভ্যাবাচাকা দৃষ্টিতে দোকানদার তাকালো আমার দিকে। তারপর সে বলল, আগে আগে হবে কথা, আপনি আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চের ওপর আমি এবার বেশ আরাম করেই বসলাম। চায়ের দোকানদার কেমন যেন কৌতূহলী দৃষ্টিতে তাকালো আমার দিকে। তারপর সে এক ভাঁড় চা নিয়ে এসে আমার সামনে তা নামিয়ে রেখে খানিকটা যেন ইতস্তত করেই বলল, আগে যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা কই কর্তা, বলতে পারি কি আপনাকে একখানা কথা? আরে হ্যাঁ হ্যাঁ বলো না, এত দ্বিধাবোধ করার কি আছে? কর্তা, আপনি কি কোনো সাধু সন্ন্যাসী? না মানে আপনার বেশভূষা দেখে অন্তত সেরকমটাই মনে হয়েছে। আপনার বাড়ি কোথায়? এই তল্লাটে তো আপনাকে আগে কখনো দেখিনি, একটু যদি বলেন। আমি একজন সাধক মানুষ বলতে পারো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। সামান্য কিছু টুকিটাকি জ্যোতিষবিদ্যা জানি, আর জানা রয়েছে অল্প স্বল্প কিছু তন্ত্র মন্ত্র জ্ঞান। তাই দিয়েই সর্বদা চেষ্টা করি যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমার বাড়ি এখানে নয়, এখান থেকে বহু বহু দূরে। ওই যে বললাম না, আমি একজন ভবঘুরে মানুষ। ঘুরতে ঘুরতে আজ এইমাত্র তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আমার মুখ থেকে আমার পরিচয় শোনার পর সেই চা বিক্রেতার চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে দু হাত জড়ো করে আমার দিকে কেমন যেন মোহিতের মতন তাকালো। তারপর রাস্তার ধুলোর মধ্যেই ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে আমার চরণ যুগল স্পর্শ করে প্রণাম জানালো। আমি তড়িঘড়ি তাকে সে কার্য হতে বাধা দিয়েই বললাম, আরে একি তুমি কি করছো এগুলো? আরে এইভাবে কেউ রাস্তার মধ্যে শুয়ে পড়ে প্রণাম করে নাকি? হ্যাঁ, এই আরে কি অবস্থা করলে দেখো দেখি নিজের শরীরের। হ্যাঁ, আমি 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 কিছুতেই নিজের চোখে জলকে ধরে রাখতে পারছি না কর্তা। চক্রবর্তী মশাই, এতদিন ধরে তারানাথ তান্ত্রিকের নাম কত শুনেছি মানুষের মুখে, কিন্তু কোনোদিনও কল্পনা করিনি যে চোখের সামনে একদিন এইভাবে হাতে নাগালে তার দেখা পাবো। এত কাছে আপনারে পেয়ে আপনার স্মরণধুলি মাথায় নেব না তা কি হয়? তাইলে যে আমি নরকের পাথক। আপনি যে সাধারণ কোনো মানুষ নন, আপনি যে সাক্ষাৎ মানুষ রূপী ভগবান, যার আগমন ঘটেছে এই পৃথিবীতে কেবলমাত্র অসহায় বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, কত জনমের পুণ্যের ফল তুমি আমায় দিলে তা আমি জানি নে, যার কারণে আপনার মতো একজন মানুষকে নিজের হাতে চা করে খাওয়ালাম। আজ আমার এই তুচ্ছ মানব জীবন ধন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি চক্রবর্তী মশাই যে কেন আপনার এইখানে আগমন ঘটেছে। ঈশ্বর ঈশ্বর, আমাদের গায়ের মানুষদের বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে এখানে এনেছেন। আপনি 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 বাঁচাবেন তো? আপনি বাঁচাবেন তো? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আমি তোমার সব কথাই শুনবো, তবে তার আগে তুমি উঠে বসো দেখিনি আগে। আমি সেই মানুষটি দুই কাঁধ ধরে তাকে উঠিয়ে বসালাম বেঞ্চে, একদম আমার মুখোমুখি। সে দুহাত জড়ো করে নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার চক্রবর্তী মশাই, আমার নাম রূপচাঁদ ঘোষ। এই চাঁদপুর গাঁয়ে আমার বাড়ি। আপনাকে যে সমস্যার কথা বলেছিলাম তার প্রথম সূচনা ঘটে আজ থেকে ঠিক 1 মাস আগে। আমাদের এই চাঁদপুর গাঁয়ে রতন এবং বাসবী নামের 2 ছেলে মেয়ে বসবাস করত। রতন ছিল চাঁদপুর গাঁয়ের এক বড় ধনী বনেদি পরিবারের ছেলে, আর অপরদিকে বাসবী এই গ্রামেরই এক দরিদ্র ঘরের কন্যা আর কি।
বাসবী রতনের ঘরে কাজ করত। রতনের ঠাউমার দেখভাল করত, তার মায়ের হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দেওয়া, এই সবই ছিল বাসবীর দায়িত্ব। কিন্তু সকলে সখীর আড়ালে বাসবী এবং রতন একে অপরকে কাছে টেনে নিত। আসলে তারা দুজন দুজনের চরম ভালোবেসেছে, ভালোবাসার টানেই একে অপরকে কাছে পেয়েছে। কি জানেন চক্রবর্তী মশাই, এই ভালোবাসা হলো এমন এক জিনিস যা উচ্চ নিচ, জাতি, ধর্ম, ধনী গরিব এই সমস্ত কোনো কিছুর ভেদাভেদ করেনি। দুটি মনের মিলন হইলে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। বাসবী জাতির দিক থেকে কোনো অংশে কম ছিল নি, সে ছিল ব্রাহ্মণ বাড়ির মেয়ে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তা হলো অর্থ এবং বংশ মর্যাদা। রতনের বাবা আমাদের এই চাঁদপুর গায়ের একজন অন্যতম ধনী ব্যবসায়ী বলতে পারেন। তিনি বেশ সচ্ছল পরিবারের লোক ছিলেন। তার নাম হইল গিয়ে শ্রী নারায়ণ দেবনাথ। তো শ্রী নারায়ণ দেবনাথ মশাই কিছুতেই মেনে নিতে পারলেন না ছেলের এমন ভালোবাসা। গোপন সূত্রে তিনি সমস্ত কিছু জানতে পেরিয়ে গেলেন। এরপর শুরু হলো ওই নিরীহ মেয়েটির ওপর সীমাহীন অত্যাচার। খুব ছোটবেলাতেই বাসবী তার বাপরে হারাইছিল, তার মাও ছিল অসুস্থ, তাই সংসার চালাতে তাকে রতনের বাড়িতে কাজ করতে হতো। কিন্তু প্রথমেই আগে তার কাজখানা চলি গেল, এরপর নানান রকম ভাবে চাপ আসতে লাগলো ওই একাকী অসহায় মেয়েটার ওপর। শ্রী নারায়ণ দেবনাথের পরিকল্পনা মাফিক বাসবীর বিয়ে দিতে চাইলেন তিনি এক মদ মাতালের সাথে, কিন্তু তাদের ভাগ্যে লেখা ছিল অন্য পরিণতি। বাসবীর বিয়ের কিছুদিন আগে এক রাইতে তার ছেলে রতন এবং বাসবী দুজন মিলে বাড়ি থেকে পালিয়ে এই আমাদের গাঁয়ের মধ্যেখানে যে বিশাল বড় তেঁতুল গাছটা রয়েছে তার ডালে দুজন মিলে একসাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। কথা কি যে ভয়ানক ঘটনা! এই ঘটনা বলার পর তার বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। তার চোখ মুখ জুড়ে ঘনীভূত হলো হতাশার অসহায়তা। সে আমার দিকে তাকিয়ে কাতরভাবে বলল, বুঝতেই পারছেন চক্রবর্তী মশাই, একসাথে দুটি তরতাজা প্রাণ বেরিয়ে গিয়েছিল কতটা কষ্টের পর। তাদের মনের অপূর্ণ বাসনা, কামনা, সারা জীবন একসাথে থাকার পরিকল্পনা, এই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছিল কেবলমাত্র কিছু মানুষের বংশ মর্যাদা, প্রতিপত্তি আর মিথ্যে অহংকারের কাছে। সত্যি রূপচাঁদ, তোমার মুখ থেকে তোমাদের গ্রামের এই যুবক এবং যুবতীর মর্মান্তিক বিরহময় প্রেমের কাহিনী শুনে ভীষণই কষ্ট হচ্ছে। কিন্তু এরপর তোমাদের গ্রামে কি ঘটনা ঘটলো যাকে তুমি সমস্যা বলে উল্লেখ করছো, এবং এরকম রীতিমতো ভয় পাচ্ছই বা কেন? বলছি আসলে এই গায়ের বেশ কিছু স্বার্থপর এবং সুবিধাভোগী মানুষ তখন রতনের পিতা ওই শ্রী নারায়ণ দেবনাথের কানে অনেক রকমের কুমন্ত্রণা দিছিল ওই নিরীহ মেয়েটার বিরুদ্ধে। এই করে সকলেই ধনী শ্রী নারায়ণ দেবনাথের চোখে ভালো হতে চেয়েছিল। ফলে বুঝতেই পারছেন, জ্বলন্ত আগুনে ঘিয়ের আহুতি গিয়েছিল এই গ্রামের অনেক মানুষ। আজ তাদেরই শাস্তি তারা হাতে নাতে পাচ্ছে। সকলেই গায়ের অনেক যুবক যুবতী, বালক বালিকা, বৃদ্ধা বৃদ্ধ, ছোট বড় সকলেই স্বেচ্ছায় মৃত্যুবরণ করছে ওই তেঁতুল গাছের ডালে গভীর রাতে অন্ধকারে গলায় দড়ি দিয়ে। আসলে প্রতি রাতে অন্ধকারে রতন এবং বাসবীর অতৃপ্ত আত্মা নিশির মতো ডাকতে থাকে, আর তাদের সেই ডাক যাদের কানে গিয়ে পৌঁছায় তারা পুরোপুরি সম্মোহিত হয়ে ইচ্ছা মৃত্যুর পথ বেছে নেয়। এ তুমি কি বলছো রূপচাঁদ? যে সত্যি বড় সাংঘাতিক বিষয়। সাংঘাতিক বলে সাংঘাতিক চক্রবর্তী মশাই, আপনাকে কি বলবো, ইতিমধ্যে আমাদের গায়ে মাত্র 1 মাসের মধ্যে 15 থেকে 20 জন মানুষ মারা গেছে।
গলায় দড়ি দিয়ে। রাতের বেলা ভুলেও কেউ বাড়ির বাইরে বের হয় না। সকলে যে যার ঘরে দরজা জানলা ভালোভাবে আঁটো করে বন্ধ করে রাখে, কানে তুলো গুজে ঘুমায়, যাতে ওই নিশির ডাক যদি কর্ণগোচর হয় সেই ডাক রে উপেক্ষা করা আমার বাপেরও সাধ্য নয় কর্তা। এমনি যে প্রতি রাতেই কোনো না কোনো মানুষকে এগিয়ে নিয়ে যায় মৃত্যুর দিকে। রতন এবং বাসবীর অতৃপ্ত আত্মার ভয়ানক রোষের শিকার হয়েছে আমাদের গায়ের সকল মানুষ। অপরাধী নিরপরাধী নির্বিশেষে সাধারণ মানুষ বড় কষ্ট করে দিন কাটাচ্ছে এবং ভয় ভয় থাকছে এই বুঝি তাদের মৃত্যুর সময় ঘনিয়ে এলো বলে। সক্ষত্রী মশাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো আপনাকে। আপনার তো অনেক প্রশংসা শুনেছি। আপনি নাকি অনেক জায়গায় গিয়ে বিভিন্ন আদি ভৌতিক সমস্যার সমাধান করিয়েছেন। দয়া করে যদি আমাদের গায়ে যখন এসে উপস্থিত হয়েছেন তখন একটিবার দেখুন না। যদি আমাদের এই ভয়ানক সংকটের হাত থেকে মুক্তি প্রদান করতে পারেন তাহলে সত্যি বড় উপকৃত হই কর্তা। না হলে আমাদের গোটা গা এই দুই অতৃপ্ত আত্মার রসানলের শিকার হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কর্তা, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তখন আমরা কোথায় যাব বলেন কর্তা? এই গায়ে জীবিত প্রাণ বলতে কেউ থাকবে নি তখন। আরে রূপচাঁদ, তুমি এরকম ভাবে বলছো কেন? যে কোনো বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করাই তো আমার কাজ, আমার প্রধান কর্তব্য। আর আমি আমার কর্তব্য পালন থেকে কখনোই কোনোদিনও বিচ্যুত হই না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি যখন একবার তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি তখন এই সমস্যার কোনো না কোনো সমাধান আমি অবশ্যই করব। যাক, আপনার কথা শুনে বেশ খানিকটা নিশ্চিন্ত হলাম চক্রবর্তী মশাই। সত্যি আমি অনেকবার অনেকের মুখে শুনেছি, আমার মন বলছে আমাদের গায়ে নেমে আসা এই বিপদের হাত থেকে যদি কেউ গায়ের মানুষদের রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র আপনিই পারবেন। আপনি ছাড়া আর অন্য কেউ নয়। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করব এই গ্রামের মানুষদের বিপদ ভঞ্জন করতে এবং ওই দুই অতৃপ্ত আত্মাকে চিরতরের জন্য মুক্তি দিতে। চক্রবর্তী মশাই, আপনি আমাদের গায়ে যতদিন থাকবেন সেই কটা দিন কিন্তু আপনাকে আমার ঘরেই থাকতে হবে। দয়া করে আমার এই অনুরোধ আপনি নাকচ করবেন না, তাহলে মনে বড় বেদনা অনুভব করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। আপনার যত্ন আত্মীর বিন্দু মাত্র কোনো ত্রুটি ঘটবে নি, আমি আপনাকে কথা দিচ্ছি। আরে রূপচাঁদ, আমি আমার যত্ন আত্মী নিয়ে কোনো কিছুই ভাবি না, কারণ আমি একজন অত্যন্ত সাধারণ ভবঘুরে মানুষ। আর কোনো ভবঘুরে মানুষের জীবনযাত্রা ঠিক কীরকম হতে পারে সে বিষয়ে নিশ্চয়ই তোমার ন্যূনতম জ্ঞান রয়েছে। বিভিন্ন অচেনা অজানা জায়গায় আমাকে ঘুরে বেড়াতে হয় নিত্যদিন। পথে ঘাটে যেখানে যখন মন চায় আশ্রয় নিই। একবেলা আতপেটা খেয়েও দিব্যি কাটিয়ে দিতে পারি হাসি মুখেই। ভাঙা মন্দিরের চাতাল কিংবা খোলা আকাশের নিচে গাছের তলা আমার সবচেয়ে প্রিয় শয়নস্থান। পরম শান্তির ঘুম নেমে আসে এইখানে শুলেই। সি কথা, আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? আপনি আমাদের গায়ে এসে নিজের বিপদ অগ্রাহ্য করে এরকম এক ঝুঁকিপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। অথচ আপনি কিনা রাত কাটাবেন খোলা আকাশের নিচে। যে একেবারে আমার কল্পনাতীত। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে আমার সাথে আমার গৃহে যেতেই হবে। আমি শেষ কথা বললাম আপনারে। রূপচাঁদ ঘোষ এমন ভাবে কাকুতি মিনতি ও জোর করতে লাগলো যে শেষমেশ আমাকে তার গৃহে যেতে এক প্রকার বাধ্য হই রাজি হতে হলো। আমি তার বাড়ি যাব এই কথা বলার পর সে কিছুটা শান্ত হলো এবং তার মুখে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। ভাবখানা এমন যেন সে এক ভীষণ কঠিন যুদ্ধে নেমেছিল এবং সেই যুদ্ধে সে জয়লাভ করেছে। আমি বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলাম। সে মাঝে আরো বেশ কয়েকবার আমাকে চাও খাওয়ালো এবং নানান রকমের ঘটনার কথা বলতে লাগলো।
রতন ও তার প্রেমিকা বাসবীকে নিয়ে। রূপচাঁদ ঘোষের বলা সমস্ত কথা শুনে আমি এটুকু পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে রতন এবং বাসবী তারা দুজনেই ছিল অত্যন্ত ভালো মনের মানুষ। রতন ধনী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও তার মধ্যে ছিল না কোনো অহংকার কিংবা ধনী গরিব নিয়ে বিন্দুমাত্র ভেদাভেদ। সে সব সময় বিভিন্ন বিপদে আপদে গ্রামের মানুষদের পাশে দাঁড়াতো। আর এদিকে বাসবী ছিল অত্যন্ত নম্র শান্ত একটি মেয়ে। সাতচরে মুখে রাগ কাটত না সে। তার অপরাধ ছিল কেবলমাত্র সে ভালোবেসেছিল রতনকে। আমি যতই তাদের সেই প্রেমের কথা শুনতে থাকলাম ততই আমার মনের মধ্যে কেমন যেন একটা বিষাদের জন্ম হলো। বুকের মধ্যে তীব্র বেদনা অনুভব করলাম। সত্যি আমাদের এই পৃথিবী ভারী আশ্চর্যের। এই সমস্ত তুচ্ছ ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষেরা তাদের নিজেদের স্বার্থের জন্য। কিন্তু কখনো কখনো এই ভেদাভেদ বিশাল প্রাচীরের ন্যায় আকার ধারণ করে। তা দাঁড়ায় দুটি মানুষের মাঝে বাঁধা হিসেবে। কিন্তু অন্তরের ভালোবাসাই হলো আসল কথা। মন থেকে ভালোবাসলে কোনো বাঁধাই বাঁধা হয়ে উঠতে পারে না হে। চলুন চলুন চক্রবর্তী মশাই, বেশ অনেকটা সময় আপনারে অপেক্ষা করতে হলো। আর বসে থাকতে হবে নি, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। চলুন আপনি এবার আমার সাথে আমার গৃহে চলুন। যাওয়ার পথে সেই তেঁতুল গাছখানি পড়বে, আমি আপনাকে দেখাবো সেই গাছখানা। দোকান বন্ধ করার পর রূপচাঁদ ঘোষের সাথে আমি এবার হাঁটতে আরম্ভ করলাম চাঁদপুর গ্রামের পথ ধরে। বেশ অনেকটা রাস্তা হাঁটার পর একটা মস্ত বড় তেঁতুল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো রূপচাঁদ। তার চোখ মুখের সেই অভিব্যক্তি দেখেই আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই হলো সেই গাছ। রূপচাঁদ আমার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে থমথমে গলায় বলল, চক্রবর্তী মশাই, নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই হইল সেই গাছ যে গাছের ডালে এক রাতের অন্ধকারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল দুই তরতাজা প্রাণ। তাদের ভালোবাসা অপূর্ণ থেকে গিয়েছিল চিরতরের জন্য। আমাদের গায়ের মানুষেরা এই গাছকে জমের মতো ভয় পায়। দেখছেন তো, দিনের বেলায় এমন খটখটে সূর্যের আলোতেও কোনো মানুষ এইদিকে যাওয়া আসা করতেছে না। সকলে এই জায়গাটারে এড়িয়ে চলার চেষ্টা করে। আমাদের গায়ের মানুষ এই গাছের নামকরণ করেছে ফাঁসি গাছ। রতন এবং বাসবীর আত্মহত্যার পর থেকে কত মানুষ যে এই গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। বেশ কিছুজন এই গাছ কেটে ফেলার চেষ্টাও করেছিল। কিছুদিন আগেও পর্যন্ত কয়েক গ্রামবাসী মিলে সিদ্ধান্ত করেছিল যে এই গাছকে একেবারে গোড়া থেকে উপড়ে একেবারে কেটে ফেলবে। তারা চেষ্টাও করেছিল, কিন্তু তারা কাটতে পারেনি। গাছের গায়ে আঘাত করলে রক্তের মতো লাল রস বেরিয়ে আসে। তারপর থেকে ভয় আর কেউ এই গাছটারে কাটার চেষ্টাও করেনি। এই গাছটারে আমরা বড় ভয় পাই কর্তা, বড় ভয় পাই। রূপচাঁদের বলা কথাগুলো শুনতে শুনতে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম সে বিশাল বড় তেঁতুল গাছটাকে। গাছটা আকারে ও আকৃতিতে বেশ বড়। লম্বা লম্বা বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করে সেই গাছ অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে। রূপচাঁদ খুব একটা ভুল কিছু বলেছে তেমনটা কিন্তু নয়। সত্যি সেই স্থানে আমি বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরেও কোনো মানুষেরই দেখা পেলাম না। মানুষজন তো বহু দূরের কথা, একটা পশু পাখি কিংবা নিদেন পক্ষে কীট পতঙ্গেরও আওয়াজ আমার কানে এলো না। গোটা জায়গাটা অদ্ভুত রকমের নিস্তব্ধ নীরবতায় পরিপূর্ণ। আমার গায়ে যেন
কাঁটা দিয়ে উঠল। শরীরের মধ্যে প্রবাহিত হলো শিহরণের চোরা রক্তস্রোত। এরপর আর সেখানে দাঁড়িয়ে না থেকে আমি রূপচাঁদের সাথে তার বাড়িতে এসে উপস্থিত হলাম। রূপচাঁদ তার অর্ধাঙ্গিনী কাকুলির সাথে আমার পরিচয় করিয়ে দিল। কাকুলি এক মাথা ঘোমটা টেনে আমার চরণ ধুলি মাথায় নিল। পুকুর থেকে স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু বিছানায় গড়িয়ে নিলাম। সারাদিনের পথক্লান্তির কারণে দু চোখের পাতা জুড়ে ঘুম নেমে এলো নিজের অজান্তে। কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি। ঠাকুরমশাইয়ের বলা আজকের কাহিনী অর্থাৎ ফাঁসি গাছের এই ঘটনার কথা আমি এবং কিশোরী আমরা দুজনেই বিভোর হয়ে শুনছিলাম। হঠাৎ করে ঠাকুরমশাই তার গল্প বলা থামালেন। হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে তিনি একটা সিগারেট বের করে তার ঠোঁটের দুই ফাঁকে গুজে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরানোর চেষ্টা করলেন বটে, কিন্তু এক ভীষণ দমকা বাতাস এসে সেই আগুন নিভিয়ে দিল। আমরা পিছন ফিরে তাকাতেই এরপর যা দেখলাম তাতে আমাদের বাস্তব অবাস্তব সমস্ত জ্ঞান গলিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। এই মাত্র কিছুটা সময় আগে পর্যন্ত খটখটে রোদ যে আকাশটাকে পুরোপুরি পরিপূর্ণ করেছিল, যে আকাশে বিন্দুমাত্র কোনো মেঘের চিহ্ন ছিল না, সেই আকাশ হঠাৎ করে এখন পুরোপুরি ঢেকে গিয়েছে জমাট কালো আষাঢ়ের মতো ঘন মেঘের আস্তরণে। সূর্যের আলোর তেজ অনেকটা কমে এসেছে। বলা চলে প্রকৃতির এই রকম অবস্থা দেখে আমি এবং কিশোরী আমরা দুজনেই ভীষণ রকমের অবাক হলাম। আমাদের বিস্ময়ের কোনো অন্ত রইল না। ঠাকুরমশাই সিগারেটে আগুন ধরিয়ে মৃদু টান দিলেন। আমার মনে হলো তিনি যেন আমাদের দিকে তাকিয়ে এক উপহাসের হাসি হাসছেন। তারপর হঠাৎই কালো আকাশের বক্ষ হতে নেমে এলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। ঝমঝম করে মুষলধারে আরম্ভ হলো বর্ষণ। যে ধরিত্রী এতদিন যাবৎ অনাবৃষ্টির কারণে জলশূন্য হয়ে পড়েছিল তা পূরণ করার জন্য বাঁধ ভাঙা বৃষ্টি আরম্ভ হলো। আমি এবং কিশোরী আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের দিকে চোখে চোখ রেখে কিছুতেই তাকাতে পারলাম না। আমাদের মনের মধ্যে ভীষণ সংকোচ বোধ হলো। ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টার গুজে দিলেন আধ ভাঙা নারকেলের মালায়। তারপর তিনি মৃদু হেসে নিজে থেকেই বলতে আরম্ভ করলেন তার গল্পের পরবর্তী অংশ। সেই দিন ঘুম থেকে উঠতে উঠতেই বেলা প্রায় ফুরিয়ে এলো বলা চলে। আমি যখন ঘুম থেকে উঠে বিছানার ওপর বসলাম তখন আর দিনের বিন্দুমাত্র আলো নেই। চারিদিক জুড়ে নেমে আসছে সন্ধ্যার ফিনফিনে মায়াবী পাতলা অন্ধকারের চাদর। আমার ঘুম ভেঙেছে দেখে রূপচাঁদ তার গিন্নিকে অর্থাৎ কাকুলিকে আমাদের দুজনের জন্য দু পেয়ালা চা করতে বলল। চা খেয়ে আমি রূপচাঁদের উদ্দেশ্যে বললাম, রূপচাঁদ, তুমি বসো, আমি বরং একটিবার তোমাদের এই চাঁদপুর গ্রাম ঘুরে দেখে আসি। আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? ইতিমধ্যেই সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে, অথচ অথচ আপনি বলছেন এখন আমাদের গ্রামে ঘুরতে বের হবেন। একটা ভালো কথা বলি কি, তার থেকে বরং কালকে দিনের বেলায় গ্রাম ভ্রমণে বের হলে ভালো হতো না কর্তা? এখন যাওয়াটা কি নিরাপদ হবে? আমার তো তা মনে হয় না। না, হতো না, কারণ আজ এই সন্ধ্যার সময় আমাকে গ্রাম ভ্রমণে বের হতে হবে। দিনের বেলা অত রোদের মধ্যে গেলে হয়তো অসুস্থ হতে পারি, তাই এখন এই সন্ধ্যার সময় বের হওয়াই ভালো। বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, এখন যাওয়াটাই মঙ্গলের। আপনি যা ভালো বোঝেন কর্তা, যতই হোক আপনি আমার থেকে অনেক শিক্ষিত মানুষ। আচ্ছা, একটা কথা বলি চক্রবর্তী মশাই, তাইলে আমিও বরং আপনার সাথে যাই। বুঝতেই তো পারছেন গায়ের এই রকম পরিস্থিতি,
আপনার যদি কিছু একটা ভালো মন্দ ঘটে তাহলে আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো নি কিছুতেই। আপনি যা ঠিক করেছেন তাই হোক, কিন্তু কিন্তু আমি চাই এই রাতের অন্ধকারে আপনি একা যাতে না যান। আমি গ্রামের রাস্তাঘাট চিনি, আমি আপনারে সাথে নিয়ে যেতে পারবো। আপনি যেখানে যেতে চাইবেন আমি নিয়ে যেতে পারবো, দয়া করে না করবেন নি, আমি আপনার সাথে যেতে চাই। তুমি আমাকে নিয়ে অযথা এত চিন্তা করো না হে রূপচাঁদ, আমার কিচ্ছুটি হবে না। তুমি এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো। আর হ্যাঁ, আজ সন্ধ্যাবেলায় আমি সম্পূর্ণ একাকী বের হব। তবে চিন্তা করো না, রাতের বেলায় আমি আবার ঠিক ফিরে আসব। আচ্ছা ঠিক আছে কর্তা, আপনি যা ভালো বুঝেন তবে তাই করুন। কিন্তু একখানি অনুরোধ রয়েছে আপনার কাছে, আর যেই দিকেই যান না কেন দয়া করে ওই তেঁতুল গাছের দিকটায় যাবেননি। আমি তো আপনারে বলেছি যে সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে ওখানে জেগে ওঠে রতন এবং বাসবীর অতৃপ্ত আত্মা। তারা নিশের মতো ডাকতে আরম্ভ করে জীবন্ত মানুষদের। বহু মানুষ যে তাদের কবলে পড়ে প্রাণ হারিয়েছে কর্তা, সে কথাও তো আপনি জানেন ভালো মতোই। সেই ডাক কারুর কানে একবার গেলে সে পুরোপুরি সম্মোহিত হয়ে যায় এবং বশীভূত হয়ে পড়ে। তারপর তাদের স্বেচ্ছায় আত্মহত্যা গ্রহণ করতে হয়। তাদের এক বিন্দুও মরার কোনো চিন্তা থাকে না। তবুও তারা সেই ডাক শুনে সেই ডাকরে উপেক্ষা করতে পারে না। ভয়ে থাকি কর্তা, ভয়ে থাকি। আপনি এসেছেন আমাদের গায়ে, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমি এবার রূপচাঁদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম বাইরে। ততক্ষণে বেশ গাঢ় অন্ধকার নেমে এসেছে দিক বিদিক জুড়ে। কোথাও কোনো আওয়াজ হচ্ছে না, এমনকি বিন্দুমাত্র আলোর উৎস পর্যন্ত আমার দৃষ্টিগোচর হলো না। সমগ্র জায়গাটা যেন পুরোপুরি ডুবে গিয়েছে নরকের থকথকে অন্ধকারে। রূপচাঁদের ঘরের বাইরে বেরিয়ে এসে আমি মন্ত্র পড়তে লাগলাম খুব ভালোভাবে। শক্তিশালী মন্ত্রে গাত্র বন্ধন করে আমি হাঁটতে লাগলাম গ্রামের সেই জনমানবহীন রাস্তা ধরে সেই তেঁতুল গাছের দিকে। আসলে আমার উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে ওই তেঁতুল গাছটিকে একটিবার নিজের চোখে প্রত্যক্ষ করা। যে কোনো রাতের অন্ধকারেই জেগে ওঠে তারা। আসলে সবচেয়ে বেশি জাগ্রত হয় রাতের আঁধারে, দিনের আলোয় নয়। তাই আমাকে যদি রতন এবং বাসবীর আত্মার মুখোমুখি হতে হতো তাহলে রাতের অন্ধকারেই যাবার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এই কথা রূপচাঁদকে বললে সে ভীষণ ভয় পেত। তাই আমি তাকে আর এই ব্যাপারে কিছুই বললাম না, গোটাটাই তার কাছ থেকে গোপন করলাম। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সময় পর আমি এসে থমকে দাঁড়ালাম সেই বিশাল বড় তেঁতুল গাছটার সামনে। দিনের আলোয় যে গাছটাকে দেখেছিলাম, রাতের অন্ধকারে মনে হলো ওই একই গাছ যেন অন্য এক রূপ ধারণ করেছে। কেমন যেন একটা আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সমগ্র জায়গাটা মৃত্যুপুরীর মতন নীরব। একটা কনকনে শীতল উত্তরে বাতাস বইছে ক্রমাগত, আর ডালগুলো আচমকায় কেমন যেন মর্মর শব্দ করে দুলে উঠল। কিন্তু এরপর আমি যা দেখলাম তাতে আমার দেহের প্রতিটা লোমকূপ সজারুর গায়ের কাটার মতনই খাড়া হয়ে গেল একটা একটা করে। এ কথা বলে তারানাথ কিছুক্ষণের জন্য চুপ করল। আমি আর কিশোরী অবাক দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে রইলাম, এবং প্রকৃতির সেই ক্রমাগত বৃষ্টি এখনো হয়েই চলেছে। কিশোরী হঠাৎই অধীর আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, তা ঠাকুরমশাই, আপনি ওই তেঁতুল গাছের সন্নিকটে গিয়ে কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? আমার চোখে ধরা পড়লো তেঁতুল গাছের মস্ত বড় মগ ডাল থেকে ঝুলছে দুটো
কালো কালো মানুষের অবয়ব। ওহ, কি বিভৎস সেই দৃশ্য! আমি বুঝতে পারলাম সেই অবয়ব দুটির মধ্যে একটি পুরুষের এবং একটি নারীর। গলায় ফাঁস লাগানো অবস্থায় পুরোপুরি শূন্যের মধ্যে তাদের নিথর প্রাণহীন দেহ দুটি ঝুলছে, গাছের ডালের সাথে বাঁধা অবস্থায়। মৃদু বাতাসে সেই প্রাণহীন দেহ দুটি নড়ছে আর ক্যাঁচ ক্যাঁচ শব্দের সৃষ্টি হচ্ছে ঝুলন্ত দড়ির মধ্যে থেকে। এরপর আমি যা দেখলাম তাতে আমার জায়গায় যদি অন্য যে কোনো সাধারণ মানুষ থাকতো, তাহলে আমি নিশ্চিতভাবে জোর গলায় কথা বলতে পারি যে তারা সেখানেই সেই মুহূর্তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো মাটির উপর। আমি দেখলাম অন্ধকারের মধ্যে ওই দুটি অশরীরীর অবয়ব লাল লাল বিস্ফারিত দুই চোখে তাকিয়ে রয়েছে আমারই দিকে। আমার বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। মনে মনে আমি এক শক্তি মন্ত্র জপ করলাম। আমার মনে হলো কোনো অশরীরী প্রেতাত্মারা যেন আমায় আহ্বান জানাচ্ছে। ওই গাছের ঝুলন্ত ফাঁস লাগানো দড়িগুলোর মধ্যে ঝুলে পড়তে বলছে বারবার, কিন্তু আমার যেহেতু মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করাই ছিল, তাই সেই যাত্রায় আমি রক্ষা পেলাম। গোটা বিষয়টা ভালো করে প্রত্যক্ষ করে আমি সেই স্থান হতে চলে এলাম রূপচাঁদের গৃহে। তাকে এই সমস্ত বিষয়ে খুব একটা কিছু খোলসা করে না বললেও শুধু এটুকুই বললাম যে কাল আমি ওই তেঁতুল গাছের নিকটে একটা যজ্ঞের আয়োজন করব। সেই যজ্ঞের মাধ্যমে এই গ্রামের নিরীহ মানুষদের মুক্তি দেব ওই অপমৃত্যুর হাত থেকে। চক্রবর্তী মশাই, আপনি এক যজ্ঞের বিষয়ে কথা বলেছিলেন। যদি দয়া করে যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান আপনি লিখে দেন, তাইলে আমি সেই সমস্ত কিছু বাজার থেকে এনে দিতে পারি আপনারে। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতেই রূপচাঁদ এসে হাজির হলো আমার নিকটে। সে আমার উদ্দেশ্যে কথাগুলো বলল, আমিও তার উদ্দেশ্যে বললাম। হ্যাঁ রূপচাঁদ, বাজার থেকে অর্থের বিনিময়ে তুমি যে সমস্ত কিছু সামগ্রী কিনে আনতে পারবে, আমি গতকাল রাতেই তার একখানা ফর্দ করে রেখেছি। সেই ফর্দ অনুযায়ী তুমি সমস্ত জিনিস কিনে আনো, আর যেগুলো তুমি অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না সেগুলো আমি জোগাড় করে নেব। বেশি সময় আমাদের হাতে নেই। খুব শীঘ্রই এক মহা শুভ সময়ের যোগ আরম্ভ হতে চলেছে, আর সেই সময়ের মধ্যেই আমাকে যজ্ঞ আরম্ভ করতে হবে। তুমি তাড়াতাড়ি বাজারে চলে যাও, আর আমিও বাইরে বেরোচ্ছি কিছু বিশেষ জিনিস সংগ্রহের কাজে। তবে যাওয়ার আগে একটিবার আমায় বলে যাও যে রতনের পিতা অর্থাৎ শ্রী নারায়ণ দেবনাথের বাড়িটা কোন দিকে। শ্রী নারায়ণ দেবনাথ? কিন্তু কিন্তু কেন চক্রবর্তী মশাই? শ্রী নারায়ণ দেবনাথের বাড়ির ঠিকানা জেনে আপনি কি করবেন? আমি সেখানে যাব রূপচাঁদ। শ্রীনারায়ণ দেবনাথের সাথে আমার বিশেষ কথোপকথন রয়েছে। শ্রীনারায়ণ দেবনাথের বাড়ির ঠিকানা বলে ফর্দ এবং বাজারের থলে হাতে নিয়ে রূপচাঁদ বেরিয়ে গেল স্থানীয় বাজারের দিকে, ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র কিনে আনার জন্য। আমিও বের হলাম। যেই সমস্ত সামগ্রী সে অর্থের বিনিময়ে জোগাড় করে আনতে পারবে না, তেমন কিছু কিছু বিশেষ উপাদান সংগ্রহ করার কাজে সেই সমস্ত কিছু জিনিস জোগাড় করে আমি শ্রীনারায়ণ দেবনাথের বাড়ি গিয়ে তার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলি তারপরেই ফিরে এলাম। পুকুরের ঠান্ডা জলে ডুব দিয়ে সূর্য প্রণাম সেরে শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আমি হাঁটতে আরম্ভ করলাম সেই ফাঁসি গাছ অর্থাৎ তেঁতুল গাছের দিকে। গোটা চাঁদপুর গ্রাম জুড়ে ততক্ষণে রটে গেছে আমার এই যজ্ঞের কথা। যেই স্থানকে মানুষ ভয় পেতে আরম্ভ করে এড়িয়ে চলত, সেই স্থানে আজ এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। এই খবর পেয়ে সকলে ভয় কাটিয়ে কৌতূহলবশত সেখানে ভিড় জমালো তা দেখার জন্য। গায়ের কিছু কিছু অসহায় স্বজনহারা মানুষ চোখের জল ফেলে আমার কাছে দৌড়ে এলো। তাদের একটাই অনুরোধ, যেভাবেই হোক না কেন তাদের গ্রামকে আবার আগের মতো করে তুলতে হবে। আমি তাদের যথাসাধ্য আমার মতন চেষ্টা করার আশ্বাস দিলাম।
রূপচাঁদ যজ্ঞের সমস্ত জিনিসপত্র নিয়ে সে হাজির হলো সেখানে। আমি সেখানে উপস্থিত শতাধিক গ্রাম বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠেই বললাম, দেখুন, আমি এখানে আজ এক মহাযজ্ঞে বসবো। এই যজ্ঞের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের গ্রামের রতন এবং বাসবীর অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে। তাদের সাথে যা হয়েছিল তা সত্যি অন্যায়। কেবলমাত্র ধনী গরিব ভেদাভেদ করে মিলিত হতে দেওয়া হয়নি দুটি জীবন। ফুলের মতো সুন্দর দুটি প্রাণ নিজেদের পাপড়ি মেলার আগেই ঝরে গিয়েছে। অকালে এই গ্রামের বেশ কিছু মানুষের মদতে রতনের পিতা শ্রীনারায়ণ দেবনাথ যা কাজ করেছিলেন তা সত্যি অন্যায় এবং যথেষ্টই নিন্দনীয়। কিন্তু তাই বলেই গ্রামের অনেক অনেক নিরীহ যুবক যুবতী বালক বালিকারা কোনো অপরাধ না করেও মৃত্যুদণ্ড ভোগ করবে, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। সেই কারণেই আজ এই যজ্ঞের আয়োজন। আপনারা সকলে দয়া করে নির্বাকভাবে সমস্ত কিছু দেখবেন, কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আমার যজ্ঞে কিন্তু বিঘ্ন ঘটতে পারে, আর যজ্ঞের সামান্যতম বিঘ্ন কিন্তু মহা সর্বনাশ ডেকে আনতে পারে। আপনাদের গ্রামের উপর তা হয়ে উঠতে পারে হিতে বিপরীত। সেই কারণেই আপনাদের আগে থেকে সতর্ক করে দিলাম, আর আমি একখানা গণ্ডি টেনে দিচ্ছি। আপনারা দয়া করে কেউ কোনো অবস্থাতেই এই গণ্ডি অতিক্রম করে ভিতরে প্রবেশ করবেন না, তাহলে আপনাদের প্রাণ সঞ্চয়ে দেখা দিতে পারে। এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? এরপর আর কি, সে তেঁতুল গাছের সামনে বসে আমি সর্বপ্রথম আগে শক্তিশালী মন্ত্র দ্বারা নিজের গাত্র বন্ধন করে নিয়ে মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানিয়ে যজ্ঞের আয়োজন করলাম। মাটির বুকে অঙ্কন করলাম একখানা ত্রিভুজ। সেই ত্রিভুজের বাইরে একটি চতুর্বর্গ এবং ত্রিভুজের ভেতরে একটি গোলাকার বৃত্ত। এ আসলে তন্ত্রের এক চক্র, তবে এ সকল বিষয় সম্পর্কে তোমাদের আর বিশেষ কিছু বলছি না, কারণ এই সমস্ত যজ্ঞের ক্ষুদ্র বিষয়ের ব্যাপারে যত কম জানবে ততই তোমাদের সংসারী মানুষদের জন্য তা মঙ্গলের। চতুর্ভুজে 4টি কোণে রাখলাম আমি 4টি রক্ত জবা ফুল। সমগ্র জায়গায় ভালোভাবে ছিটিয়ে দিলাম প্রতিষ্ঠিত এক পুকুরের পবিত্র জলরাশি। এরপর সেই গোলাকার বৃত্তের মাঝে খুব সূক্ষ্মভাবে যজ্ঞের কাঠ সাজাতে আরম্ভ করলাম। অগ্নি দেবতাকে প্রণাম জানিয়ে যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলন করলাম। মাঝে মধ্যে যজ্ঞে ঘিয়ের আহুতিও দিলাম। যজ্ঞের আগুনে লেলিহান শিকার মাত্রা বৃদ্ধি পেলে তৎক্ষণাৎ দেখতে দেখতে সময় এগিয়ে চলল তার নিজের গতিতে। বেশ কয়েক ঘন্টা একটানা যজ্ঞের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর আমি এবার নিজের 2 বাহু দুদিকে প্রসারিত করে ঊর্ধ্বপানে মুখ তুলে সেই তেঁতুল গাছের দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠেই বললাম, আমি জানি রতন এবং বাসবী তোমাদের অতৃপ্ত আত্মারা আশ্রয় নিয়েছে এই তেঁতুল গাছে। দেখো, তোমাদের সাথে যা হয়েছিল তা সত্যি যথেষ্ট অন্যায়, একথা আমিও স্বীকার করছি। কিন্তু তাই বলে তোমরা এভাবে প্রতি রাতে একাধিক নিরীহ মানুষের প্রাণ নিতে পারো না, কিছুতেই পারো না। তোমরা মুক্তি পাও, পরমেশ্বরের চরণে আশ্রয় নাও, তিনি তোমাদের পরবর্তী জন্মে একত্রিত করবেন এই আশা রাখি। মনের মধ্যে থেকে যাবতীয় আক্রোশ প্রতিহিংসা দূর করে তোমরা চিরতরের জন্য মুক্তি লাভে মগ্ন হও। আমার বলা কথা শেষ হতে মানুষজনের ভিড় ঠেলে এবার বেরিয়ে এলো রতনের পিতা শ্রীনারায়ণ দেবনাথ। সে দুহাত জড়ো করে কাতর কণ্ঠে বলল, আমিও স্বীকার করছি আমার ভুল। আমি করজোড়ে ক্ষমা চাইছি তোমাদের দুজনের কাছে। সত্যি আমি যা করেছি তা চরম অন্যায়। ঈশ্বর সেই অন্যায় শাস্তি আমায় নিশ্চয়ই দেবেন, কিন্তু আমি চাই না আমার জন্য এই গ্রামের মানুষ এইভাবে বিপদের মুখোমুখি হোক। আমি তোমাদের কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি। তোমরা দয়া করে আমায় ক্ষমা করে দাও। ক্ষমার চেয়ে পরম ধর্ম এই জগৎ সংসারে আর কোনো কিছুতেই নেই। তোমরা এবার মুক্তি পাও। তোমাদের এই অভিশপ্ত দশা থেকে মুক্তির সময় আসন্ন। তোমরা পরমেশ্বরের সাথে বিলীন হও। সেই দলের মধ্যে সমস্ত গ্রামের মানুষেরা এবার ক্ষমা চাইল রতন এবং বাসবীর আত্মার কাছে। এর ঠিক পরই হঠাৎ করে এক ভয়ানক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো।
শ করে বাতাস বইতে আরম্ভ করলো। সেই বাতাসে লন্ডভন্ড হয়ে গেল সব কিছু। মানুষজন চিৎকার করলো মারাত্মক ভয়, কিন্তু আমি দেখলাম ওই মস্ত বড় তেঁতুল গাছের ভেতর থেকে দুটো কালো ছায়া বেরিয়ে এসে তা মিলিয়ে গেল বাতাসের সাথে। আমি সকলের উদ্দেশ্যে বললাম যে রতন এবং বাসবীর আত্মা মুক্তি পেয়েছে চিরতরের জন্য। তবে এরকম ঘটনা যেন আর কখনোই না হয়। এরকম অন্যায় দ্বিতীয়বার হলে ঈশ্বর সত্যি তোমাদের আর ক্ষমা করবে না, কিংবা ভুল সংশোধনের সুযোগও নাও দিতে পারে। সকলেই আমার কাছে এই কথা জানালো যে আর কখনো তারা কোনোদিন এরকম ভুল করবে না। এরপর থেকে তাদের গাঁয়ে যে বা যারা ভালোবেসে স্বেচ্ছায় বিয়ে করতে চাইবে, সেই বিয়েতে তাদের সকলের পূর্ণ সম্মতি থাকবে। সকলে আমাকে ভীষণ ধন্যবাদ জানালো দুই আত্মার মুক্তি প্রদানে সাহায্য করতে এবং নিরীহ গ্রামবাসীগণকে এভাবে রক্ষা করার জন্য। কিন্তু আমি বললাম, ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে সেটা পরমেশ্বরকে দেওয়াই ভালো, কারণ তিনি মঙ্গলময়। যা করার তা তিনিই করেছেন, আমি কেবল নিমিত্র মাত্র। এরপর আর কি, সেই গ্রামে বেশ কয়েকটা দিন কাটিয়ে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে দেখে আমি আবার রওনা দিয়েছিলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আসলে এক জায়গায় দীর্ঘদিন থাকতে যে আমার একেবারেই ভালো লাগে না, তাই কাজ মিটে গেলে আমাকে সেই স্থান পরিত্যাগ করতেই হয়। কোনো এক জায়গায় আটকে পড়ে অযথা মায়া বাড়িয়ে কি লাভ বলো দেখিনি। ঠাকুরমশাইয়ের গল্প বলা সমাপ্ত হতেই কিশোরী এবার বলে উঠল, দারুণ দারুণ ঠাকুরমশাই, দারুণ। আজকের বলা আপনার এই কাহিনীও আমাদের নেহাত মন্দ লাগেনি। ওহ, এখনো যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আরে ভাই, সেই সব তো না হয় হলো, কিন্তু একবার বাইরে প্রকৃতির অবস্থাটা দেখো। মুষলধারে বর্ষণ হচ্ছে, সাথে বজ্রপাতও হচ্ছে। এই অবস্থায় বাইরে বেরোনো তো একেবারে অনর্থক বলা চলে। সেটাই তো গো বিভূতি, এরকম ঝড় জল মাথায় করে বের হওয়া মানে তো জীবন হাতে নিয়ে বের হওয়া। ঠাকুরমশাই কিশোরীর এই কথা শুনে কেমন যেন অদ্ভুত হাসি হেসে বললেন, আরে তোমরা তো চিন্তা করছো কেন হে? আমি তো চারিকে তোমাদের জন্য আগেই রান্না করতে বলেছি। আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বৃষ্টি ধরলে না হয় বের হোক, এতে এত চিন্তারই বা কি আছে? ঠাকুরমশাইয়ের বলা প্রতিটা কথা এরকমভাবে বাস্তবে মিলে গেল দেখে আমি এবং কিশোরী কেন যে হতবাক হয়ে বসে রইলাম। আমাদের মুখ থেকে কোনো বাক্য বের হলো না। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও বৃক্ষফাঁদ। তারানাথের চরিত্রে বুবাই, চারির চরিত্রে কস্তুরী, কিশোরীর চরিত্রে সৌমিক, অন্যান্য চরিত্রে গল্প পাঠ, গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।